রাজস্ব কর্মকর্তা ফয়সালের অবৈধ সম্পদের পাহাড়, সব সম্পদ জব্দের নির্দেশ। দুর্নীতিকে সমাজের মুখে চপকাঘাত বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। শিশুর মানসিক বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের। জাতীয়ভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের তাগিদ। দেশের মেডিকেল কলেজে কমছে বিদেশি শিক্ষার্থী, আন্তর্জাতিক স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং টি-20 বিশ্বকাপের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ভারত। বৃষ্টিতে ম্যাচ পন্ডের আশঙ্কা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। দুর্নীতির ধারাবাহিকতা এবার ধরা পড়লেন আরেক এনবিআর কর্মকর্তা। আদালত তার 1000 কোটি টাকার অবৈধ সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। এদিকে ধারাবাহিক অনুসন্ধানে ধরা পড়বে আরও দুর্নীতিবাজ, এমনটাই বললেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। আর দুর্নীতির বিরুদ্ধে অভিযান চলবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। রেজা খানের রিপোর্ট। সাবেক আইজিপি বেনজিরের দুর্নীতির রেশ কাটতে না কাটতেই ছাগলকাণ্ডে ফাঁস হয় রাজস্ব কর্মকর্তা মতিউরের সম্পদের গোমর। এবার তাকে ছাপিয়ে লাইমলাইটে রাজস্ব বোর্ডের আরেক কর্মকর্তা, প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। দুদকের অনুসন্ধানে এই কর্মকর্তার 1000 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য বেরিয়ে এসেছে। ঢাকায় ফ্ল্যাট এবং 2টি 10 কাঠার প্লট, তার স্ত্রী ও অন্যদের 2,55,00,000 টাকার সঞ্চয়পত্র পাওয়া গেছে। আর অবৈধ অর্থ গোপন করতে 700-র বেশি ব্যাংক হিসাব খোলেন তারা। দুদকের আবেদনে বৃহস্পতিবার ঢাকার একটি আদালত ফয়সালের স্থাবর সম্পত্তি জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের নির্দেশ দেন। যাচাই বাছাই করে দেখা যাচ্ছে এটা অপরাধলব্ধ অর্থ এবং অপরাধলব্ধ সম্পদ। আদালত তার আদেশে বলেছে এগুলো অপরাধলব্ধ অর্থ হিসেবে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। এগুলো যদি এখনই জব্দ করা না হয়, পরবর্তীতে এটা ব্যাহত হয়ে যেতে পারে। জাতীয় রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে সবসময় সোচ্চার আমদানি রপ্তানিকারকরা। তারা বলছেন এরকম অসংখ্য দুর্নীতিবাজ লুকিয়ে আছে এনবিআরে। এনবিআরের সর্বোচ্চ কর্তা ব্যক্তিরা যদি বিষয়গুলিকে আমলে নিয়ে কথাটা আমাদের শুনতেন এবং বিষয়গুলি সমাধান করতেন, তাইলে কিন্তু আজকে এই রন্ধ্রে রন্ধ্রে যে এই দুর্নীতির চিত্র যেটা এখন বের হয়ে আসছে, এইটা কিন্তু কিছুটা হলো লাগাম ধরে টানা হইতো। আমদানি রপ্তানি বাণিজ্যের জন্য এই মুহূর্তে যদি বলি সবচেয়ে বড় বাধা কোনটা যদি বলা হয়, তাহলে 1 নম্বরই আমি নিশ্চিন্তে বলতে পারি, প্রত্যেকেই বলবে 1 নম্বরই বলবে কাস্টমস, এনবিআর। দেশের শিল্প বাণিজ্য ও অর্থনীতি বাঁচাতে জাতীয় রাজস্ব বোর্ড ঢেলে সাজানো এখন সময়ের দাবি। এইভাবে চলতে থাকলে রপ্তানি বাণিজ্য ওই কোনো বিদেশিদের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কিছু লাগবে না, এমনিতেই বন্ধ হয়ে যাবে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বর্তমানে দুর্নীতির সীমা ছাড়িয়ে যাচ্ছে, তা সমাজের মুখে চপেটাঘাত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। আর দুর্নীতি দমনে সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। দুর্নীতি, অর্থ পাচার রোধ ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে তার দল সরকারের পাশে আছে বলে জানান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির বিশেষ কাউন্সিলে তারা এসব কথা বলেন। এই যে দুর্নীতি সীমা থাকে, এটা আমাদের প্রত্যেকের জন্য মনে করি একটা সমাজকর্মীর জন্য, রাজনীতির চপেটাঘাত। সর্ববৃহৎ ব্যর্থতা যেটা আমি বলবো অর্থনীতির ক্ষেত্রে এবং সমাজে দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি দমনে সরকার সাফল্য পায় নাই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করার উপর জোর দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। এজন্য পরস্পরের মধ্যে শ্রদ্ধাবোধ থাকার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঢাকা জেলার ইউনিয়ন পরিষদে ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সবাই মিলে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করলে কোনো বাধাই উন্নয়ন আটকাতে পারবে না বলে মন্তব্য করেন মন্ত্রী। যদি কাজটা করি তাহলে পরিবর্তন আসবে, আর মনের ভিতরে যদি পবিত্রতা থাকে, সততা থাকে, আই ডু মাই জব, আমার কাজটা আমি করব,
কল্যাণের জন্য করব, এটা তাইলে আমাদের মধ্যে সমস্যা হবে না। আমি মনে করি সম্পূর্ণ এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য, ওয়েস্ট টু এনার্জির জন্য আই হ্যাভ ডেভেলপ এ মডেল, এবং যেটা আমি প্রধানমন্ত্রী অ্যাপ্রুভ করেছেন। আগামীকাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করছেন 11,28,281 জন এবং মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা 88,076 জন। বিএমটি ভোকেশনাল ও ডিপ্লোমা কোর্সে বছর মোট পরীক্ষার্থী 2,34,433 জন। 11টি শিক্ষা বোর্ডে 14.5 লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও বন্যা পরিস্থিতির কারণে সিলেট বোর্ডের প্রায় 83,000 পরীক্ষার্থী অংশগ্রহণ করতে পারছে না। এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ রয়েছে। শিশুর সুস্থ মানসিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক, স্কুল ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। এতে শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশের জন্য জাতীয়ভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। শিশু একাডেমিতে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে অভিভাবকদের ভূমিকা শীর্ষক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন বক্তারা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। শিশু মানসিকভাবে ভেঙে পড়লে পাশে থাকা শিশুর কথা মন দিয়ে শোনা। পরিবারের সদস্যদের একটা প্রকট ভূমিকা থাকে শিশুদের মানসিক বিকাশের ক্ষেত্রে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি শিশুদের জন্য রচনা করতে পারে তাদের সুন্দর ও আলোকিত ভবিষ্যৎ। শিশু একাডেমিতে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি আয়োজিত শিশুদের মানসিক স্বাস্থ্যের বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে সেমিনারে উঠে আসে এসব তথ্য। মানসিক স্বাস্থ্য কি এটা বুঝতে হবে, অসুস্থতা সুস্থতার মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। শিশুদের বিকাশ ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে বাবা মায়ের সচেতন হওয়ার পরামর্শ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের। বলে যে মা তো আমাকে সব বানাতে চায়, মা মানে এমন অবস্থা যে মা তাকে সাবিনা ইয়াসমিন, মা তাকে রুনালালা, মা তাকে শাইমারা নিপা, মা তাকে জায়নাল আবেদিন, সবকিছু বানাতে চায়। কিন্তু মা নিজের জীবনে তো এমন কিছু হতে পারে না, বাবাও তো এমন কিছু ছিল না। প্রত্যেকটা বাবা মা না তার মতো করে তার মেকানিজম থাকা উচিত। আমার সন্তানটা এরকম, আমি আমার সন্তানকে এরকম লিখে দেওয়া কোনো নীতিমালার ভিত্তিতে মানুষ করব তা না। আমি আমার সন্তানকে মানুষ করব একদম আমার মতো করে, কারণ ওর থেকে ভালো ও আমাকে চেনে না, আমি ওকে চিনি না। কিভাবে আমরা বাচ্চাদেরকে আরো খোলামেলা পরিবেশটা দিতে পারি, তাদেরকে আরো কথা বলতে দিতে পারি, এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা তৈরিতে আমাদের মিডিয়ার একটা বড় ভূমিকা আছে। এতে বিশেষজ্ঞরা বলেন পারিবারিক ও প্রাতিষ্ঠানিকভাবে স্কুল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণ জরুরি। যে বাচ্চাদের মনের ভিতরে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু আমরা সেই প্রশ্নটা জানি না। আমরা শুধু বড়দের কথাগুলি বলছি, আমরা ছোটদের কথাগুলো বলতে পারছি না। মানসিক এই বিষয়গুলো না হয়, এটাকে যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। সেই জায়গায় কাজ করতে হবে। বাবা মা সহ অভিভাবকদের শিশুদের প্রতি সহনীয় আচরণ করার আহ্বান জানান অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ। বাচ্চাদের মানসিক ব্যাপারে অভিভাবক মানে বাবা মা দাদা দাদি সবারই কিন্তু রোল আছে, টিচারদের তো অবশ্যই রোল আছে। শুধু খেয়াল রাখতে আমরা কার কতটুকু দায়িত্ব, কিভাবে ভালো করছি, সন্তানকে কতটুকু সময় দিচ্ছি, এবং তার ভালো সব মানুষ বাচ্চাদের ভালোই চায়। সেই ভালোটা কিভাবে যেন হয়, বাচ্চাদের প্রতি অত্যাচার না করে, তারপরে চাপ না দিয়ে সুন্দরভাবে করা যায়, এটাই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট পরিচালিত জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ 2018-19 বলছে দেশের 7 থেকে 17 বছর বয়সী 14% শিশুর মানসিক অসুস্থতা রয়েছে। এর মাঝে 95%ই কোনো ধরনের পরামর্শ বা চিকিৎসার আওতায় আসে না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে MBBS BDS কোর্সে ক্রমান্বয়ে কমছে বিদেশি শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর 45% নেমেছে। বিশেষ করে সর্বোচ্চ শিক্ষার্থীর দেশ ভারত, নেপাল ও পাকিস্তানের শিক্ষার্থীর সংখ্যা কমে অর্ধেক হয়েছে। ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়া সহ শিক্ষার্থী হ্রাসের পেছনে নানা কারণকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। জাহিদ সবুজের বিশেষ রিপোর্ট।
এমবিবিএস চিকিৎসাবিদ্যার একটি পেশাগত স্নাতক ডিগ্রি। দেশে প্রতি বছর উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এমবিবিএস কোর্সে ভর্তি হয়। এই কোর্সে দেশীয় শিক্ষার্থীর পাশাপাশি বিদেশিদের জন্য রয়েছে ৪৫% কোটা। কিন্তু হতাশাজনকভাবে ক্রমান্বয়ে দেশের মেডিকেল সেক্টরে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমে আসছে। গতবারের তুলনায় এবার ৫৫% আসনই খালি। পার্শ্ববর্তী দেশে মেডিকেল কলেজের সংখ্যা বৃদ্ধি ও ফি কমানো ও বাংলাদেশি ডিগ্রির অ্যাক্রেডিটেশন না থাকা সহ বিদেশি শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। সে যদি একটা অনিশ্চয়তা ভোগে যায়, আগামী 4-5-6 বছর পরে যখন আমি ফিরে যাব, ততদিনে যদি বাই এনি চান্স আমি যে কলেজটাতে পড়লাম সেটা যদি অ্যাক্রেডিটেড না হয় এবং আমি ফিরে যাওয়ার পর যদি আসলে আমি ডাক্তারি করার সুযোগ আমার রহিত হয়, তাহলে তো আসলে পুরো পড়ালেখাটা ফুটে না। এই একটা আশঙ্কা তৈরি হয়েছে। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে ১০০টি মেডিকেল কলেজ ও ৩৫টি ডেন্টাল কলেজে বিদেশি শিক্ষার্থীদের জন্য ৩০১১টি আসনের বিপরীতে এবছর আবেদন জমা পড়েছে ১৯৩০টি, যা গত বছর ছিল ৩৫৩২টি। সরকারি হিসেবে এবছর ৪৫% আবেদন কম জমা পড়েছে। বেসরকারি হিসেবে চলতি বছরে এখনো ৪০% আসন খালি আছে। গেল কয়েক বছরই একাধিকবার পোর্টাল খোলার পরও শতভাগ আসন পূর্ণ হয়নি। সমস্যা সমাধানে এরই মধ্যে ওয়ার্ল্ড মেডিকেল ফেডারেশনের শর্ত অনুযায়ী অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। কাউন্সিল দেশি বিদেশি এমবিবিএস ডিগ্রির গ্রহণযোগ্যতা তদারকি সহ কারিকুলামের উপর নজর রাখবে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ। মেডিকেল ইনস্টিটিউশনগুলোকে আমরা রিকগনাইজ করব, অ্যাক্রেডিটেট করব। আবার বিদেশ থেকে যারা পড়ে আসবে তাদেরকেও আমরা দেখব যে ওই প্রতিষ্ঠানগুলো আপনার ঠিকঠাক মতো চলছে কিনা, এইটার কাজ রয়েছে। যেমন দেশি ও বিদেশি চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এই আইনের অধীনে অ্যাক্রেডিটেশন, সনদ প্রদান ও নবায়ন এবং সনদ প্রত্যাখ্যান, স্থগিতকরণ ও বাতিলকরণ এই কাউন্সিল করবে। শিক্ষার্থী কমে যাওয়ার পেছনে অর্থের বিষয়টিকে আমলে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। কাউন্সিলের মাধ্যমে অচিরেই এই সংকট সমাধান হবে বলেও জানান কাউন্সিলের রেজিস্ট্রারের দায়িত্ব পেতে যাওয়া এই বিশেষজ্ঞ। আমাদের বিদেশি ছাত্রদের আকর্ষণ কমে গেছে এটা আমরা বলবো না, আমাদের এখনো যথেষ্ট রয়েছে এবং আপনার তারা আগামীতে হয়তো আমাদের অ্যাক্রেডিটেশনটা হয়ে যাওয়ার পরে এবং আমরা এই কাজগুলো যখন চলমান রাখবো তখন আর আপনার এইরকম আমাদের কোনো রকমের শঙ্কা থাকবে না। করোনা মহামারীর কারণে ভর্তি পরীক্ষার নির্ধারিত সময়ের সাথে সামঞ্জস্য না থাকার ফলেও এই সংকট তৈরি হয়েছে বলে জানান তিনি। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শহর থেকে নামছে পানি, তবে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত না হলে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে সুনামগঞ্জে বন্যার উন্নতি হচ্ছে। বৃষ্টিপাত বন্ধ থাকায় কমছে নদী ও হাওরের পানি, জেগে উঠেছে রাস্তাঘাট, স্বাভাবিক হচ্ছে যান চলাচল, তবে এখনো ভোগান্তিতে স্থানীয়রা। পদ্মার ভাঙনে রাজবাড়ির গোয়ালন্দে ৫ শতাধিক পরিবারের আতঙ্কে দিন কাটছে। ভাঙন থেকে দৌলতিয়া ফেরিঘাট রক্ষায় বালুভর্তি জিও ব্যাগ ফেলা হলেও ঝুঁকিতে রয়েছে আশেপাশের ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। উপজেলা প্রশাসন বলছে দ্রুততম সময়ের মধ্যেই নদী শাসন ও ঘাট আধুনিকায়নের কাজ শুরু হবে। রাজবাড়ির গোয়ালন্দ থেকে আবুল হোসেনের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। দৌলতদিয়ার ৬ থেকে ৯ নম্বর ফেরিঘাট এলাকায় আচমকা আগ্রাসী হয়ে উঠেছে পদ্মা। কয়েকদিনের ভাঙনে জিও ব্যাগ নদীতে বিলীন হয়ে যাওয়ায় দুটি ঘাটই হুমকিতে পড়েছে। পদ্মার আগ্রাসী রূপে আতঙ্কে দিন কাটাচ্ছেন দৌলতদিয়া ইউনিয়নের ৫ শতাধিক পরিবার। আমাদের ১০০ বিঘের উপরে জমি ভেঙে গেছে, এখন আমরা পরের জমিতে থাকবে এবং ঘাটে আমরা বাড়ি করছি, এটাও নদীতে ভেঙে যাইতেছে। এটা নদীর স্থানীয় শাসন করে দিলি তো আমরা বাড়ি ঘর নিয়ে মাছ চাল নিয়ে আমরা এক জায়গায় একটু মাথা গোজা ঠাঁই পাবো। স্থানীয়রা বলছেন ভাঙন রোধে যে পরিমাণ জিও ব্যাগ নদী তীরে ফেলার কথা তা কখনোই মানা হয় না। মূলত কর্তৃপক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতি বছর নদী গর্ভে বিলীন হয় মূল্যবান সম্পদ। জায়গাটা ভাঙে মানে পরিপূর্ণ যা এই জায়গা যা বস্তার দরকার হিসাবে বস্তা দেয় না। কর্তৃপক্ষ শুধু আসতেছে বলতেছে, কিন্তু বস্তার ফেলানোর কাজ সেভাবে কাজ করতেছে না। ফেরিঘাটের ভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। জিও ব্যাগ দিয়ে অস্থায়ী প্রোটেকশনের ব্যবস্থা করছে, এটা আমাদের আজকে প্রায় ৭ দিন যাবত কন্টিনিউ চলতেছে এবং এটা রোধ না হওয়া পর্যন্ত চলবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান নদীর ভাঙন রোধে ও ফেরিঘাট আধুনিকায়নে একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা এটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে খুব দ্রুত এখানে আমাদের নদী শাসন
এবং ঘাটানুদ্রীকরণের যে কাজটি সেটি সরকারের ঊর্ধ্বতন মহলে পাশ হবে বলে আশা করছি। পদ্মার ভাঙন থেকে ফেরিঘাট সহ দৌলতদিয়া ইউনিয়নকে রক্ষায় দ্রুত স্থায়ী ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তামজিদ ভুইয়া, মোহনা সংবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে আগামী অক্টোবর 22টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তা বাংলাদেশে আসবেন। এ লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। বিভিন্ন ইউনিট ঘুরে দেখা সহ সেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী সঙ্গে ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা ও স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। রাজস্ব কর্মকর্তা ফয়সালের অবৈধ সম্পদের পাহাড়, সব সম্পদ জব্দের নির্দেশ। দুর্নীতিকে সমাজের মুখে চপেটাঘাত বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। শিশুর মানসিক বিকাশে পরিবার, বিদ্যালয় ও সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ, মত বিশেষজ্ঞদের। জাতীয়ভাবে সমন্বিত কর্মসূচি গ্রহণের তাগিদ। দেশের মেডিকেল কলেজে কমেছে বিদেশি শিক্ষার্থী, আন্তর্জাতিক স্বীকৃতি বন্ধ হয়ে যাওয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। এবং টি-20 বিশ্বকাপের পর্দা নামছে আজ। শিরোপা লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ভারত। বৃষ্টিতে ম্যাচ পন্ডের আশঙ্কা। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে থাকছে সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।